আমি যাকে সবচেয়ে বেশি ঘৃণা করি সমাজের চোখে আজ সে আমার স্বামী। ইসলাম মতে ৩ কবুলে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করলেও মন থেকে মেনে নিতে পারছি না। যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে সে একজন অপরাধী। তার নামে থানায় ২টা মামলা রয়েছে। সে একজন ধর্ষক এবং খুনি। এটা ভাবতেই আমার মাথা ঘুরে ওঠে, সারা শরীর শিউরে ওঠে। বিষয়টা এমন না যে লোকটা আমাকে জোর করে বিয়ে করেছে। আমি ছোটবেলা থেকেই ফুপি আর ফুপার কাছে বড় হয়েছি। অনেক ছোটবেলায় আব্বু আম্মু মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে তা আজও জানি না আমি। আমার কোনো চাচু ছিল না আর নানু বাড়ির কেউ দায়িত্ব নিতে চায়নি, তাই ফুপিই আমাকে তার কাছে রেখেছে। ফুপি কখনোই আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। কিন্তু যখন তারা আমার বিয়ে ঠিক করলো এমন একটা মানুষের সাথে, তখন আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। বিয়ের কথা শুনে ফুপিকে বলেছিলাম, পৃথিবীতে এত ছেলে থাকতে ওই লোকটার সাথেই কেন আমার বিয়ে? একটা ধর্ষক মাতাল খুনির সাথেই কেন আমার বিয়ের জন্য পাগল হয়েছো তোমরা? ফুপি কঠোর দৃষ্টিতে তাকালেন, হাতের কাজ রেখে কাঠ কাঠ গলায় বললেন, তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি আমরা। তোমার সব আবদার, ইচ্ছে সকল কিছু পূরণ করেছি। কখনোই তোমার ফুফা বা এই পরিবারের কেউ তোমাকে কষ্ট দেয়নি, বরং আপন করে নিয়েছে। এখন যখন তোমার ফুফা চাচ্ছে তীব্রর সাথে তোমার বিয়েটা হোক, তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর তীব্র যে অপরাধী, এটা এখনো প্রমাণ হয়নি প্রাণেশা। এতগুলো কথার পিঠে আর কোনো কথা বলার মতো পেলাম। শুধু কিছুক্ষণ ফুপির দিকে তাকিয়ে থেকে জায়গা ত্যাগ করলাম। আজ যদি তাদের মেয়ে হতাম তাহলে কি এমনটা করতে পারতো আমার সাথে? তাহলেও কি আমাকে এমন একটা জীবনের দিকে ঠেলে দিতে পারতো যেটার কোনো ভবিষ্যৎই নেই? আমি জানি যে এটা এখনো প্রমাণ হয়নি যে তীব্র অপরাধী, কিন্তু এটা সত্য যে আসলেই তীব্র অপরাধী। টাকার জোরে পুলিশকে দমিয়ে রেখেছে। বিয়ে ঠিক হওয়ার পরেও বিয়ের কোনো আমেজ ছিল না। একদিনও তীব্রদের বাড়ি থেকে কেউ আসেনি আমাকে দেখতে কিংবা কথা বলতে। যখন যে অনুষ্ঠান হয়েছে তার জন্য শুধু প্রয়োজনীয় জিনিস আর শপিং পাঠিয়েছে। আজ বিয়েতেই আমি তাদের বাড়ির সবাইকে দেখলাম। তেমন কোনো আয়োজনে বিয়ে না হলেও মোটামুটি আয়োজন হয়েছে। বিয়ের মুহূর্তে পুরোটা সময় আমি মাথা নিচু করে বসছিলাম। কবুল বলার সময় গলার স্বর কেঁপে কেঁপে উঠছিল। কিন্তু বিয়েটা করা ছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না। বিয়েটার সাথে সাথে আমাকে বেঁধে দেয়া হয়েছিল কিছু দায়িত্বের মধ্যে। আমার ভাবনার মাঝে যখন গম্ভীর কণ্ঠে কবুল শুনলাম, তখন রীতিমতো আমার শরীর হিম হয়ে আসলো। কণ্ঠটা আমি এর আগেও শুনেছি। মাথা তুলে তাকাতেই বর বেশে সেই সুদর্শন তীব্রকে দেখে আমার মাথা ঘুরিয়ে আসলো। ঘৃণায় গা রিরি করে উঠল। মুহূর্তেই চোখের সামনে ভেসে ওঠে এক কালো রাত আর এক কালো বিভৎস চেহারা। হাত শক্ত করে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। শুনেছিলাম বিয়েতে তীব্র নিজেও রাজি না, হবেন কি করে? যে কুকর্ম করে রেখেছে তারপর আবার বিয়ে। বিয়ে শেষে বিদায়ও হলো। ফুপি কাঁদলেন। ছোট থেকে বড় করেছেন, আমার প্রতি তার মায়ার শেষ নেই। কিন্তু এ কান্না কেন যেন আমার মন গলালো না। চুপচাপ তাদের কান্নাকাটি দেখে গাড়িতে বসলাম। অদ্ভুতভাবে সব মেয়ে যেখানে স্বামীর সাথে শ্বশুর বাড়ি যায়, সেখানে আমি একাই শ্বশুর বাড়ি আসলাম, শ্বশুর আর ছোট ননদের সাথে। তীব্র বিয়ের শেষ দিকেই উধাও হয়ে গেছে। ওই লোকটা না থাকায় আমার জন্যই ভালো। এই একটা মানুষকে আমি এত ঘৃণা করি যতটা কেউ কাউকে করতে পারে না, অথচ ভাগ্যের লিখনে এই লোকটার সাথেই আমার কাটাতে হবে বছরের পর বছর। আদৌ কি বছরের পর বছর নাকি মাত্র? ভেবেই ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা মিলল। গাড়ি থেকে বাইরের দিকে তাকিয়ে মনে মনে শত চিন্তার খাতা খুলে বসলাম। আমার ভবিষ্যৎও ছুটে চলেছে এই গাড়ির সাথে সাথে। আমার ভাগ্য বুঝি এমনই ছিল। তাকে কি জবাব দিব আমি? সে যখন জানবে আমার স্বামীর জায়গাটা তীব্র নিয়েছে, তখন কি সে আমাকে ঘৃণা করবে? চোখ দুটো ঝাপসা হলো। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। গাড়ির বাইরে তাকিয়ে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙে কারোর ডাকাডাকির শব্দে। ধরফর করে উঠতেই চোখে পড়লো কয়েক জোড়া মুখ। চোখ ডলে নিজেকে স্বাভাবিক করে তাকালাম। সামনেই তিহা আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে। তীব্রর বোন তিহা হাসি মুখে আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে বলে, স্বাগতম মাই ডিয়ার ভাবি। আমি কিছু বললাম না। তিহার হাত ধরেই দরজায় দাঁড়ালাম। আন্টি গোমরা মুখে আমাকে বরণ করে নিলেন। অদ্ভুতভাবে তীব্রর মা আমাকে কোনো কালেই সহ্য করতে পারেন না। আমি এ বাড়িতে আগেও এসেছি ফুপি ফুপার সাথে, আর তিহা ছিল আমার ফুপাতো বোন
পলির বান্ধবী। পলি মাঝে মাঝে এখানে আসার জন্য নিয়ে আসতো আমাকে। আসতে না চাইলে ঘ্যান ঘ্যান করে নিয়ে আসতো। আন্টি আমাকে দেখলেই চোখ মুখ কুঁচকে রাখেন। তার চোখ মুখ অমাবস্যার রাতের মতো আঁধার হয়ে থাকে। আমি প্রথম প্রথম বুঝতাম না এমন করার কারণ। পরে ধীরে ধীরে বুঝলাম তিনি আমাকে পছন্দ করেন না, এবং তারপর থেকে আমি আর আসতাম না। সব নিয়ম শেষে টিহা আমাকে তীব্র রুমে বসিয়ে দেয়। অনেকক্ষণ ফাজলামি করে রুম থেকে বের হয়। এই রুমে আমি খুব বেশি একটা কোনো কালেই আসিনি। যতবারই এসছি পলির সাথে তিহার রুমেই থাকতাম। তীব্র ভীষণ রক চটা মানুষ, তাকে দেখলেই ভয় পেতাম। তিনিও অনেকবার ফুপিদের বাড়িতে গিয়েছিলেন। রাজনীতিতে আছেন তারা, তাই প্রায়শই কাজের জন্য যেতেন। আমি বরাবরই ভয় পেতাম। দেখতে তিনি মাশাআল্লাহ। এই জীবনে কত শত মেয়েকে পেছনে ঘুরিয়েছেন তা বোধহয় তিনি নিজেও জানেন না। কিন্তু তার থেকে গুনে গুনে শত হাত দূরে থাকতাম আমি। এতটাই ভয় পেতাম। কিন্তু সময়ের তালে তালে এই ভয় পরিণত হলো ঘৃণায়। যাকে দেখলেই ভয়ে লজ্জায় রুমের দরজা আটকে বসে থাকতাম। এক সময় তাকে দেখেই ঘৃণার দৃষ্টি দিয়ে বসে থাকতাম। সে বোধহয় বুঝতো, আর সেজন্যই হয়তো গত 1 বছর আমি তাকে দেখিনি। দীর্ঘশ্বাস ফেলে আগে ওয়াশরুমে ঢুকলাম। আমি পারবো না এই লোকটার জন্য বসে বসে থাকতে। যতটুকু করেছি বা পেরেছি তাই যথেষ্ট। চেঞ্জ করে এসে চুপচাপ ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়লাম। তার যখন মন চায় সে তখন আসুক, আমার কিছু দেখার নেই আর বলারও নেই। ভোর রাতের দিকে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে চোখ ডলতে শুরু করলাম। অনুভব করলাম রুমে আমি ছাড়াও কেউ আছে। ড্রিম লাইটের আলোয় মাথা তুলে তাকাতেই চোখে পড়ে তীব্রর মুখ। দুজনের মধ্যকার দূরত্ব চোখে পড়তেই লাফ দিয়ে উঠলাম। বুকে ফু দিয়ে আশেপাশে তাকালাম। তীব্র কখন আসলো রুমে? আমি বা এতটা কাছে গেলাম কি করে? অবশ্য চরিত্রের যে অবস্থা তাতে এই লোকটা নিজেই এত কাছে এসছে। দীর্ঘশ্বাস নিয়ে ফের তাকালাম তীব্রর দিকে। কি নিষ্পাপ মুখ! কে বলবে এই মানুষটাই এতটা ভয়ঙ্কর? ইচ্ছে করলো এখনই গলাটা টিপে দিই, কিন্তু নিজেকে শান্ত করলাম। একবার আশেপাশে তাকিয়ে বিড়বিড় করে বললাম, এই বাড়ির এই তীব্রর প্রত্যেকটা রহস্য আমি উপড়ে তুলব। ঠিক যেমন কষ্ট দিয়ে দিয়ে তাকে মেরেছেন, আমিও ততটাই কষ্ট দিয়ে ততটাই পোড়াবো আপনাকে, মিস্টার তাসজিদ শেখ তীব্র। বিছানা ছেড়ে দাঁড়ালাম। শাড়িটা ঠিক করে ব্যালকনির দিকে এগোতেই পেছন থেকে পুরুষালীর শান্ত কণ্ঠ ভেসে আসে, সব কোথায় যাচ্ছ? আমি চমকে উঠলাম। ধীরে করে মাথা পিছিয়ে ঘুরিয়ে তাকিয়ে দেখি তীব্র আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বললাম, ব্যালকনিতে যাচ্ছি। কোথাও যাওয়ার দরকার নেই, চুপচাপ শুয়ে থাকো। আজান হয়ে গেলে উঠে নামাজ পড়ে নেবে। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললাম, আপনার কথা মতো আজান দিলে নামাজ পড়ে নেব, ততক্ষণ আমি ব্যালকনিতেই থাকবো। আবছা আলোয় খেয়াল করলাম তীব্র লাল চোখ। আমি পাত্তা দিলাম না, পেছন ফিরে যেতে বললাম। শরীর তো নয় যেন খম্মা। শক্তের ঠেলায় আমার ঘুমিয়ে ভেঙে গেছে। এখন নাকি আবার সজ্ঞানে একটা রেপিস্টের সাথে ঘুমাবো। পেছন থেকে তীব্রর কোনো সারা শব্দ পেলাম না। কথাটা তার গায়ে লেগেছে তা বেশ বুঝলাম। বাঁকা হেসে চুপচাপ ব্যালকনির এক কোণে দাঁড়িয়ে রইলাম। ঠান্ডা বাতাসে শরীরের লোম দাঁড়িয়ে গেল। দুহাতে দু বাহু আঁকড়ে নিয়ে সামনে তাকালাম। রাস্তা ফাঁকা। মাঝে মাঝে সাই করে দু একটা গাড়ি অতিক্রম করে চলেছে রাস্তা। এই গাড়িগুলোর মতোই আমার জীবনও অতিক্রম হচ্ছে। ভীষণ কান্না পেল। আজ আব্বু আম্মুকে ভীষণ মিস করছি। তারা থাকলে আমার একাকিত্ব বাড়াতে হতো না। ফুপি হয়তো কখনো কোনো আবদার অপূর্ণ রাখেনি, কিন্তু কখনো আমার কাছে বসে মায়ের মতো মমতাও দেয়নি। বাবা মা ছাড়া জীবন কত কঠিন হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। চোখ বন্ধ করে তখন বাতাস অনুভব করছিলাম। তখন মনে হলো কেউ কানের কাছে এসে ফিসফিস করে বলে গেল, তীব্রকে তুমি পুরাতে পারবে না প্রাণ। তাকে পুরাতে এসে তুমি ভীষণ বাজেভাবে ফেসে গেছো। কবে কখন কিভাবে তুমি তীব্র প্রেমের নেশায় মত্ত হয়ে যাবে তা টেরও পাবে না। সকাল থেকেই পুরো বাড়িতে হইচই। আজ বৌভাত। একের পর এক আত্মীয় স্বজন আসছে আর হইচই বাড়ছে। এত আওয়াজে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। বিয়েটা যেমন আমেজে হয়েছে তার থেকে দ্বিগুণ বেশি আমেজ বৌভাত নিয়ে হবে না? আজাদ শেখের ছেলে তাসজিদ শেখ তীব্রর বিয়ের বৌভাত বলে কথা। বিয়েটা যেমনই হোক বৌভাত হতে হবে বিরাট আয়োজনে, নয়তো ইমেজের 12টা বেজে যাবে।
আয়নার সামনে বসে কানের দুল পড়তে পড়তে কথাগুলো ভাবছিলাম আর হাসছিলাম। মানুষ নিজের ইমেজ নিয়ে কতটা সতর্ক হলে নিজের ছেলের এত বড় কুকর্ম টাকার জোরে দাবিয়ে রাখে। তীব্র কত বড় অপরাধী তা ভাইরাল হতে দেননি আজাদ শেখ। ঘটনাটা এক রাতেই চাপা পড়ে গেছে টাকার কাছে। এই ঘটনা কেবল আমরা কয়েকজনেই জানি। দীর্ঘশ্বাস ফেললাম। এর মধ্যেই তিহা ভাবি বলে ডাকতে ডাকতে দৌড়ে আসলো। আমি ওর দিকে তাকাতেই হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়াকে দেখেছো ভাবি? পুরো বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। তীব্রর কথা উঠতেই আমার ভোর রাতের কথা মনে হয়ে গেল। তখন ওই কথাটা শোনার পর চট করে চোখ মেলতেই আশেপাশে কাউকে দেখিনি, অথচ আমার স্পষ্ট মনে হয়েছিল কেউ কানের কাছে বলেছে কথাগুলো। রুমে উকে দিয়েও দেখেছি, কিন্তু তীব্র সেখানে হাত পা ছাড়িয়ে শুয়েছিল। আমি কনফিউজড হয়ে বসেছিলাম কতক্ষণ। তিহার ডাকে আমার ধ্যান ভাঙে। কি ভাবো বলো না। হ্যাঁ, না দেখিনি তোমার ভাইয়াকে বলেই নিজের কাজে মন দিলাম। বেচারের মুখটা একটুখানি হয়ে গেল। আমি আর চোখে তা দেখেও এড়িয়ে গেলাম। এর মধ্যেই আরো দুজন রুমে আসে। আমি তাদের দিকে তাকাতেই তারা তিহাকে উদ্দেশ্য করে বলে, টিয়া, প্যানেশাকে নিচে যেতে বলেছে মামি, ওকে নিয়ে আয়, আমাদের অনেক কাজ আছে, আমরা গেলাম। কথাগুলো এত দ্রুত বলল যেন তারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসছে। ঝড়ের বেগে এসে আবার তুফানের বেগে চলে গেলেন। আমি সেদিকে একবার তাকিয়ে তিহার দিকে তাকালাম। তিহা মন খারাপ করে বলে, নিচে চলো ভাবি। আমি মাথা নাড়লাম। চুপচাপ মাথায় শাড়ির আঁচল টেনে তিহার হাত ধরে নিচে নামলাম। আন্টি আমাকে সহ্য করতে না পারলেও এত লোকজনের সামনে মুখ গোমরা করে থাকলেন না। হাসি মুখে কাছে এসে কয়েকজনের মধ্যে বসিয়ে দিলেন। মহিলাগুলো শুরু করলেন খুদ খুঁজতে। বিরক্তিতে মাথা ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু ভদ্রতার খাতিরে কাউকে কিছু বললাম না। তারা যখন খুদ ধরতে ব্যস্ত তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠ, এখানে এত ভিড় কিসের? সবাই সেদিকে তাকায়। আমিও তাকালাম। তীব্র দাঁড়িয়ে আছে, চোখে মুখে একরাশ বিরক্তি, গম্ভীরতা আর রাগ। চুলগুলো এলোমেলো, চোখটা খানিকটা লাল। শার্টের ওপর 2 বাটন খোলা, এক হাত পকেটে গুজে রাখা। পাশ থেকে এক মেয়ে ফিসফিস করে বলল, তীব্র এত জোস কেন ভাই? যেমন হ্যান্ডসাম তেমনি হট। ভাই রে ভাই, দেখলেই মনে হয় চকলেটের মতো খেয়ে ফেলি। ইস, তীব্র যে কেন বিয়ে করলো? কথাগুলো কানে আসতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম মেয়েটার দিকে। কি অদ্ভুত আর বেয়াদব মেয়ে। তীব্রর বউ বসে আছে দেখেও তার সামনেই তীব্রকে এসব বলে যাচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে ভরকে যায়, সাথে সাথেই নিজেকে আড়াল করে। এর মধ্যেই তীব্র ফের গম্ভীর স্বরে বলে, প্রাণেশা, রুমে আসো। তিহা। তিহাকে কিছু ইশারা করতেই তিহা মাথা নাড়ায়। তীব্র গটগট করে সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে যায়। আমি ভ্রুকুচকে তাকাতেই তিহা কাছে এসে আমাকে ধরে রুম পর্যন্ত দিয়ে চলে যায়। আমি দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকলাম। তীব্র বিছানায় শুয়ে আছে, একটা হাত কপালে ঠেকিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে মাথার কাপড় ফেলে দিয়ে এক গ্লাস পানি খেলাম। এতক্ষণ রুমে শুধু আমার হাতের চুরির শব্দ আর নিঃশ্বাসের শব্দটুকুই চলছিল। এক পর্যায়ে তীব্রই বলে, আমি না থাকলে ওইসব মহিলাদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। আম্মু ডাকলেও যাবে না। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারা জবাব দিলাম, কেন যাব না? আপনার কথা শুনতে হবে আমার? বিয়ে হয়েছে বলে কি এখন অধিকার খাটানো শুরু করবেন? মিস্টার তাসজিদ শেখ তীব্র, আমি কোনো রেপিস্টের কথা মতো চলতে বাধ্য নই। কথা শেষ হওয়ার কয়েক সেকেন্ডও হয়নি তীব্র ঝড়ের বেগে এসে আমাকে চেপে ধরে। এক হাতে কোমর টেনে কাছে এনে আর এক হাতে ঘাড় চেপে ধরে পেঁচিয়ে নেয়। ঘটনার আগম্ভিকতায় আমি হতভম্ব। অবাকতার রেশ তখনও কাটেনি আমার। তীব্র মুখটা মুখোমুখি এনে দাঁতে দাঁত চেপে বলে, কথায় কথায় রেপিস্ট করবে না। আমি একবার চুপ ছিলাম মানে সবসময় যে চুপ থাকবো এমন না। তুমি আমার বউ, আমি তো আমার অধিকার দেখাবই। প্রথমে নিজেকে চিনো, নিজের আপন মানুষকে চিনো, তারপর এসো আমাকে রেপিস্ট বলতে। প্রুফ ছাড়া আর একবার আমাকে এসব বললে তোমাকে আমি। চুপ করে গেলেন। আমি তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। উনি আমাকে আরো শক্ত করে চেপে ধরে এক হাত পেছনে মুড়িয়ে ধরলেন। ব্যথায় আর্তনাদ করতেই বাঁকা হেসে বললেন, তোমাকে আমি পুরাবো প্রাণ। তীব্রের প্রেমের নেশায় এতটাই তৃষ্ণার্ত করব তোমাকে যে তুমি বারবার বহুবার শুধু তীব্রর কাছে ফিরতে বাধ্য হবে। বারবার তীব্রতে বিলীন হয়ে নিজেকে তৃষ্ণা মুক্ত করবে। সেদিনগুলো বেশি দেরি নেই, হয়তো কয়েকদিন, কয়েক মাস, নয়তো কয়েক বছর। ততদিন শান্তিতে বাঁচো বউ। এরপর ছেড়ে দিলেন। আমি হাতটা আগলে নিয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। উনি সব কথা কয়েকবার আওড়ানোর পরেও মাথায় কিছু এলো না।
পিটপিট করে তাকিয়ে রইলাম। ওনার প্রথম কথাগুলো বুঝলেও পরের কথাগুলোর কোনো মানে খুঁজে পেলাম না। চারদিক হাতড়ে যখন কিছু পেলাম না তখন নিজের মাথা নিজের ফাটাতে ইচ্ছে করলো। বেশি ভাবলে বরাবরই আমার মাথার সব তালগোল পাকিয়ে ঘেটে হয়ে যায়। আমার ভাবনার মাঝেই খেয়াল করলাম তীব্র আমার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এরপর চুলে হাত চালিয়ে গালের খোঁচা খোঁচা চাপদাড়িগুলো একটু চুলকে মুখটা চয়ের মতো করে বললেন, হাইটে ঠিকঠাক মতো আমার বুক সমানো না, অথচ কথা বলে এমন ইচ্ছে করে থাপড়ে সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই। লিলিপুট। ওনার মুখে লিলিপুট সুরে জ্বলে উঠলাম। দাঁতে দাঁত চেপে ওনাকে কিছু বলতে নিলেই উনি ডন্ট কেয়ার ভাব নিয়ে পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে চলে গেলেন। রাগে দুঃখে ফোঁস করতে করতে বসে রইলাম বিছানায়। ওনার শেষের কথাগুলোতে প্রথমের কথাগুলো বেমালুম ভুলে বসলাম। মনে মনে ওনাকে বকা দিয়ে গোষ্ঠী উদ্ধার করা শুরু করলাম। এর মধ্যেই কয়েকজন মেয়েকে সাথে নিয়ে তিহা রুমে আসে। একেই তো রাগে জ্বলেছিলাম, তার মধ্যে পার্লারের মেয়েগুলোরে দেখে আরো রাগ লাগলো। তিহা আবার নাকের ডগা লাল দেখে কাছে টেনে ফিসফিস করে বলে, ভাবি, তোমার নাকের ডগা এমন লাল হয়ে আছে কেন? রাগে নাকি লজ্জায়? বাড়ি ভর্তি মেহমান, তার ওপর আবার ভারী লেহেঙ্গা, ভারী সাজ। আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। ভীষণ হাঁসফাঁস লাগছিল। পাশেই তীব্র হাসি মুখ করে বসে আছে। আমার দিকে তাকিয়ে আমার অবস্থা দেখেও কিছু বললেন না, উল্টো মুখটা গম্ভীর করে বসে রইলেন। কিছুটা সময় পরেই হাজির হলেন তীব্রর ফ্রেন্ড সার্কেল। আমি গুনে গুনে দেখলাম প্রায় 4 জন ছেলে, 3 জন মেয়ে। মেয়েগুলোর হাজবেন্ডও আছে সাথে। নিজেদের কুশল বিনিময় হয়ে গেলে আমার দিকে এগিয়ে আসলেন। তীব্র আমার কাছে এসে মুখটা গম্ভীর করে আমাকে উদ্দেশ্য করে বললেন, প্রাণেশা। আমি সালাম দিলাম। ছেলেগুলো আমাকে দেখে বোধহয় খানিকটা অবাকই হলো। একে অপরের মুখ চাওয়াচাই করে কিছু বলতে নিলে তীব্র চোখ রাঙানো দেখে আর কিছু বলল না। হাসার চেষ্টা করে সালাম নিলেন। টুকটাক কথা দিয়ে জানলাম সবার নাম। ইমন, শিপন, সাইম আর রিফাত। সবাইকে স্বাভাবিকভাবে নিলেও রিফাতের চোখে মুখে গম্ভীরতা দেখে খানিকটা চমকে গেলাম। শুধু শুধু কেউ এমন গম্ভীর দৃষ্টিতে তাকালে তো চমকাবই। নিজেকে সামলে নিলাম। ওনারা নিজেদের মতো ফজলামি করতে থাকলেন। ইমন ভাই তীব্রর পিঠে চাপড় মেরে শয়তানি হাসি হেসে বলল, শেষমেশ তাহলে বিয়েটা সেরে ফেলে দোস্ত, এখন হানিমুনের কি প্ল্যান? ওনার প্রশ্নে আমার চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তেই কাশি উঠে গেল। তীব্র বাঁকা হেসে আমাকে ধরে। ইমন ভাই ভ্রু কুচকে তাকিয়ে বলে, ব্যাপার কি ভাবি, হানিমুনের কথা শুনে হঠাৎ তো কাশি কেন? আমি জবাব দিলাম না। আমার কাশির জন্য তিহা পানি হাতে ছুটে এসেছিল। ওটা খেয়ে চুপচাপ বসে রইলাম। তীব্র ইমন ভাইয়াদের কিছু বলে আমার পাশে এসে বসলেন। আস্তে করে বললেন, ঠিক আছো? আমি মাথা নাড়লাম। উনি ঘড়ি ঠিক করতে করতে ফের বললেন, বিয়েটাই করেছে চাপে পড়ে, এখন নাকি আবার হানিমুন। ইস, বউটা আমার হানিমুনের কথা শুনেই ফাটা বেলুনের মতো চুপসে গেছে। বলেই ঠোঁট চেপে হাসতে থাকলেন। আমি রাগী চোখে তাকালাম। এতগুলো মানুষের মধ্যে কিছু বলতে না পেরে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যেই চোখে পড়লো ফুপি, ফুপা, পলি আর পলি দাদুবাড়ির সবাই। পলি আমাকে দেখেই দৌড়ে আসে, জড়িয়ে ধরে বলে, তোমাকে তো একদম পুতুলের মতো লাগছে আপু। তীব্র ভাইয়ার পাশে কিন্তু দারুণ মানিয়েছে। বলেই হাসে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম ওর দিকে। তীব্র সৌজন্যমূলক হেসে কথা বলে। লোকটা মনে হয় ঠিকঠাক মতো হাসতে পারে না, নয়তো হাসতে চায় না। মুখটা সব সময় গম্ভীর করে রাখে। ফুপি, ফুপা, পলির কাকা কাকি সবাই এগিয়ে আসলো, টুকটাক কথা বলল। এত ভারী লেহেঙ্গা ধরে দাঁড়িয়ে থাকতেই শরীরের অর্ধেক শক্তি চলে যাচ্ছে। বাপ রে! পলি আমাকে টেনে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ফার্স্ট নাইট কেমন কাটলো আপু? এমন চকলেট মার্কা একটা জামাই পাইছো, মনে তো হয় অনেক ভালো কাটছে, তাই না? মুখ চেপে হাসতে থাকে পলি। আমি চোখে মুখে গম্ভীরতার ছাপ এনে ওকে ধমক দিয়ে বললাম, আমি তোর বড় পলি, আর এসব কি ধরনের কথাবার্তা তুই জানিস না? এরপরেও এসব বলছিস কেন? পলি হাসা থামিয়ে দীর্ঘশ্বাস নেয়। আমার বাহুতে হাত রেখে বলে, কামান আপু, তুমি এখনো 1 বছর আগে ঘটনা নিয়ে পড়ে আছো। তীব্র ভাই যে কাজটা করেছে এটা তো অনেকই প্রুফ হয়নি। আর তিহা সারাদিন আমাকে বলে তীব্র ভাইয়া অমন করতেই পারে না। আমি ওর কথায় পাত্তা দিলাম না। কোনো বনি মনে করে না তার ভাই অপরাধী হতে পারে, এটা স্বাভাবিক। তীব্র এসে পলির সাথে গল্প জমিয়ে দিল। আমি ওদের দিকে তাকিয়ে সামনে তাকালাম। এক আগন্তুককে দেখে আঁতকে উঠলাম।
তার একজোড়া চোখ আমার দিকেই নিবদ্ধ। ভয়ে পাশে থাকা তীব্রর হাত চেপে ধরলাম। কয়েকবার শুকনো ঢোক গিলে নিজেকে তীব্রর পেছনে আড়াল করে নিলাম। অস্পষ্ট স্বরে বললাম, ফারদিন ভাই। ফারদিন ভাইকে দেখে রীতিমতো ভয়ে ঘামতে শুরু করলাম। তীব্র আমার দিকে তাকিয়ে সামনে তাকালেন। ফারদিন ভাই ততক্ষণে কাছে চলে এসছে। তীব্র আমার হাত শক্ত করে ধরে সামনে আনলেন। আমি দৃষ্টি এদিক ওদিক করলাম। ফারদিন ভাইয়ের দৃষ্টি তখনও আমার দিকে। তীব্র অদ্ভুতভাবে হেসে বলে, আরে ফারদিন ভাই যে, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের বিয়েতে এসেছেন। ওয়াও। আমি তীব্রর দিকে তাকালাম। তার মুখে অদ্ভুত এক হাসি। ফারদিন ভাই দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকিয়ে বললেন, তুই ওকে নিজের ইচ্ছেতে বিয়ে করেছিস? আমি ফাঁকা ঢোক গিললাম। আমার জবাব না পেয়ে তীব্র নিজেই পাশ থেকে উত্তর দিল, দেখতেই যখন পাচ্ছেন তখন জিজ্ঞেস কেন করছেন শালা সাহেব? উপস, মিস্টেক। আপনি তো প্রাণেশার বড় ভাই। ফারদিন ভাই তীব্রর দিকে কড়া দৃষ্টিতে তাকালো, যেন চোখ দিয়েই তাকে মেরে ফেলতেছে। তীব্রর ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। ফারদিন ভাই আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, আজ পর্যন্ত কোনো ছেলেকে তোর পাশে ঘেঁচতে দেয়নি, এত সহজে তীব্রর সাথেও থাকতে দেব না। আমি চোখ পিটপিট করলাম। ফারদিন ভাই কি করতে পারে তা আমার হাড়ে হাড়ে জানা আছে। এই একটা মানুষ আমাকে জীবনে শান্তিতে থাকতে দেয়নি। জানি না আমি তার ভালোবাসা নাকি জেদ, কিন্তু আমাকে পাওয়াটা যেন তার কাছে জিতেই। একবার কলেজে একটা ছেলে সবার সামনে আমাকে প্রপোজ করেছিল, ব্যাস পরের দিনেই তার হাত পা ভেঙে হসপিটালে অ্যাডমিট করে এসছে। সাথে সেদিন আমার গালে 5 আঙুলের দাগ পড়ে গেছিল। এরপর থেকে ভয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁষত না, আর আমিও শত হাত দূরে থাকতাম। আমার ভাবনার মাঝে পলি দৌড়ে এসে ফারদিন ভাইকে বলল, ভাইয়া, ওইদিকে আব্বু তোমাকে ডাকছে, চলো। ফারদিন ভাই গম্ভীর গলায় বললেন, যা তুই, আসে। পলি চলে গেল। ফারদিন ভাই কাছে এগিয়ে এসে তীব্র শেরওয়ানি ছেড়ে বাঁকা হেসে বললেন, প্রাণেশা আমার, তোকে এত সহজে কখনোই জিততে দিব না তীব্র। পনেরোশা আমার মানে শুধুই আমার। বিনিময়ে তীব্র হাসে। হুট করেই ফারদিন ভাইকে জড়িয়ে ধরে বলে, বেস্ট অফ লাক ফারদিন ভাই। ফারদিন ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। আমি হাফ ছেড়ে বাঁচলাম। তীব্রর মুখের হাসি মিলিয়ে গিয়ে ফুটে ওঠে গম্ভীরতার ছাপ। থমথমে গলায় বলে, আমার সাথে এত বড় বড় কথা বলো আর ফারদিনকে দেখে এত ভয় পাও? আমি আগে নিজের জায়গায় বসলাম। কয়েকবার বড় বড় করে শ্বাস নিলাম। তীব্র পাশে এসে বসছে। আমি ধীর স্বরে বললাম, এই একটা মানুষের কাছে এতটা অত্যাচারিত হয়েছি যতটা কখনো কারোর কাছে হয়নি। ওনার কথার অবাধ্য হলেও যেখানে আমার জন্য শাস্তি বরাদ্দ ছিল সেখানে ওনাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। না জানি কি করে। ঘামতে শুরু করলাম। তীব্রর কোনো সাড়া শব্দ না পেয়ে তার দিকে তাকালাম। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। ওনার চোখ দেখেই ভয় পেলাম, অস্বাভাবিক রকমের লাল। মুহূর্তেই ছুটে আসলেন আঙ্কেল আর ইমন ভাইয়া। আঙ্কেল টিস্যু দিয়ে নিজের কপালের ঘাম মুছে কোনো রকমে বললেন, তীব্র, একদম না, এখানে অনেক মানুষ আছে। তীব্র ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে চোখ বন্ধ করে নিলেন। আঙ্কেলকে কিছুই বললেন না। আমি ওনাদের কাণ্ডে কিছু বুঝলাম না। সম্ভবত তীব্র রেগে গেছে। কেন, কি এমন হলো? হঠাৎ করে তীব্র রেগে কেন গেল? সন্ধ্যার দিকে ফুপিরা সবাই চলে গেছে। ফারদিন ভাই আরও আগেই চলে গেছে। আমরা কাল ওই বাড়ি যাব, শুধু আমি আর তীব্র। পলিকে থাকতে বললেও ফুপি থাকতে দিলেন না। এতটা সময় পর ছাড়া পেয়ে বড় করে শ্বাস নিলাম। কোনো রকমে আগে চেঞ্জ করে শাড়ি পরলাম। এতক্ষণে নিজেকে হালকা মনে হলো। চোখ মুখ ভালো করে ধুয়ে সব মেকআপ তুলে ফেললাম। একটু পরেই তীব্র চলে আসে। চোখ মুখ তখনও গম্ভীর। ভ্রুকুচকে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আয়নার সামনে বসলাম। তীব্র কাবার্ড থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকলেন। ততক্ষণে আমি সব ঠিকঠাক করে আগে বিছানায় শুয়ে পড়লাম। গত কয়েকদিন থেকে ধকলের শেষ নেই। ঘুমও হচ্ছে না ঠিক মতো। চুপচাপ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ক্লান্তিতে যখন চোখ বন্ধ হয়ে গেছে তখনই একটা শব্দে চমকে উঠলাম। লাফিয়ে বসে নিজেকে সামলে আশেপাশে তাকালাম। তীব্র ল্যাপটপ হাতে বসে আছে সোফায়। আমি পিটপিট করে তাকাতেই বলল, কি হলো, ভয়ে ঘুম আসছে না? কাল না বললে সজ্ঞানে কোনো রেপিস্টের সাথে ঘুমাবে না, তা আজকে অজ্ঞানে ঘুমাচ্ছ?
ওনার খোঁচা মারা কথায় কপালে ভাঁজ পড়ল। ক্লান্তিতে মাথা পুরাই ফাঁকা। ওনার সাথে তর্ক করতেও ইচ্ছে করলো না। চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়লাম। তীব্র বোধহয় অবাকই হলো, কাছে এগিয়ে এসে বলল, তোমার কি শরীর খারাপ লাগছে? অদ্ভুতভাবে ওনার কণ্ঠে কোনো রাগ গম্ভীরতা কিছুই টের পেলাম না, অন্যরকম কিছু ছিল। চোখ মেলে তার দিকে তাকিয়ে বললাম, আপনার এই টেপ রেকর্ডার বন্ধ করবেন প্লিজ? কদিন থেকে একদম ঘুম হয়নি, একটু ঘুমোতে দিন। তীব্র ভ্রু কুঁচকে তাকিয়ে চুপচাপ চলে যায়। আমি নিজের মতো ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে মনে হলো কারোর ঠান্ডা হাতের স্পর্শ পেলাম। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে কেউ, কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারলাম না। উষ্ণ জায়গা পেয়ে গুটি গুটি মেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে তীব্র বেঁকে বসেছে, কিছুতেই ফুপিদের বাড়ি যাবে না। আঙ্কেল আন্টি তিহা বোঝানোর পরেও ওনাকে রাজি করাতে পারেনি। উল্টো রেগে বাড়ি থেকে বের হয়ে গেছেন। মন খারাপ করে লিভিং রুমে সোফায় বসে কার্টুন দেখা শুরু করলাম। ফুপিদের বাড়ি যাব না, এদিকে এই বাড়িতেও আমার ভালো লাগছে না। কার্টুন দেখতে দেখতে খেয়াল করলাম আন্টি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি তাকাতেই চোখ মুখ কুঁচকে আঙ্কেলকে উদ্দেশ্য করে বললেন, আমার ছেলেটা রেগে না খেয়ে বেরিয়ে গেছে। ঘরে এনেছো এক অপয়া মেয়েকে। ছোটবেলায় তো নিজের বাবা মাকে খেয়ে এসেছে, 3 বছর থেকে আমার ছেলেকেও খাওয়ার জন্য বসে আছে। তার জন্য রেগে যে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এতে তার হেল দোল আছে? উল্টো নেচে নেচে কার্টুন দেখছে। আরও কিছু কথা শোনালেন। আঙ্কেল ধমক দিলেন আন্টিকে। আমি কোনো রকমে নিজের কান্নাটা গিলে টিভি অফ করলাম। তিহা কাছে এগিয়ে আসতেই আমি হাসার চেষ্টা করে রুমে চলে আসলাম। অন্য কথাগুলো যেমন তেমন, বাবা মায়ের কথা উঠলে আমার এমনিতেই খারাপ লাগে। সেখানে উনি কতগুলো কথা শোনালেন। চুপচাপ ব্যালকনির রেলিংয়ের সাথে হেলান দিয়ে বসে আছে। চোখ বুঝে দীর্ঘশ্বাস নিলাম। আমার বাবা মায়ের কোনো স্মৃতিই আমার সাথে নেই। এতটা ছোট বয়সে তারা মারা গেছেন। ফুপির কাছে বাবা মায়ের ফটো দেখেছি, নয়তো তাদের মুখটাও হয়তো ঠিক মতো মনে নেই আমার। কতক্ষণ ওভাবেই বসেছিলাম মনে নেই। চুপচাপ রেলিংয়ে হেলান দিয়ে গার্ডেনের দিকে তাকিয়েছিলাম। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকাতেই তীব্রকে চোখে পড়ল। আমি তার দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকালাম। উনি ধীর কণ্ঠে বললেন, সরি। আমি চমকে তাকালাম। শান্ত কণ্ঠে বললাম, কেন? আমার জন্য তোমাকে এত কথা শুনতে হলো তার জন্য। তাচ্ছিল্যের সুরে বললাম, ইটস ওকে। বড় লোকরা অমন একটু একটু অপমান করবে, এটাই স্বাভাবিক। উনি ভ্রু কুঁচকে বললেন, সব সময় তেরা তেরা কথা না বললে শান্তি পাও না। বাই দ্য ওয়ে, রেডি হও, যাও। কোথায় যাব? ওই বাড়ি? না গো, হানিমুনে যাব। যাবে তো বউ? আমি থতমত খেলাম। রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উঠে পড়লাম। মুখে তখনও ওনার দুষ্টু হাসি। মাঝে মাঝে মঞ্চায় উস্তা দিয়ে এই ব্যালকনি থেকেই ফেলে দিই। কাপড় গুছিয়ে রেডি হয়ে নিলাম। তীব্রও রেডি হয়ে নিল। বের হওয়ার সময় আন্টি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলেন। আঙ্কেল আর তিহার থেকেই বিদায় নিলাম। পুরো রাস্তা তীব্র মুখ গম্ভীর করে থাকলো। আমিও কোনো কথা বললাম না। বাড়িতে আসতেই ফুপি আর পলি খুব খুশি হলো। ফুপি, ফুপা, কাকি, কাকা সবাই ব্যস্ত হয়ে গেলেন তীব্রকে নিয়ে। আমার সাথে সবাই টুকটাক কথা বললেন শুধু। পলি হাসতে হাসতে বলল, বিয়ে করে তুমি পর হয়ে গেছো আপু, এখন তোমার জামাই আপন। পলি হাসতে থাকে। আমি মনে মনে হাসলাম। আমি আর আপন ছিলামই বা কবে? আজাদ শেখের ছেলেকে তারা জামাই হিসেবে পেয়েছে, তাকে তো অপমান করতেই হবে। কিন্তু এই কথাগুলো না বলে হাসি মুখে পলির গাল টেনে দিয়ে বললাম, তোমার বিয়ে হোক, তখন তুমিও পর হয়ে তোমার বর আপন হয়ে যাবে। পলি মুখ ভেঙালো। আসার সময় ফারদিন ভাইকে চোখে পড়েনি। ভাগ্যিস সামনে পড়েনি, নয়তো শিওর আমাকে থাপ্পড় দিয়ে ক্ষান্ত হতো। রুমে এসে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একবার ব্যালকনিতে উকি দিতেই দরজা খোলার শব্দ পাওয়ায় রুমে ফিরে আসলাম। ভেবেছিলাম তীব্র এসছে, কিন্তু সামনে ফারদিন ভাইকে দেখে গলা শুকিয়ে গেল। আমতা আমতা করে বললাম, ফারদিন ভাই আপনি আমার রুমে? ফারদিন ভাই শয়তানি হাসি হাসলেন। এগিয়ে আসতে আসতে দাঁতে দাঁত চেপে বললেন, প্রাণেশা আমার মানে শুধুই আমার অগোচরে বিয়ে করে নিয়েছিস, তাও আবার আমারই শত্রুকে। তোর কলিজা এত বড় হয়ে গেছে রে, টেনে কলিজাটা বের করে ফেলি। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। পুরো রুমে আমি আর উনি ছাড়া কেউ নেই। মনে মনে 1000 বার চাচ্ছিলাম কেউ আসুক। বারবার দরজার দিকে তাকিয়ে যখন ফারদিন ভাইকে পাশ কাটিয়ে চলে যেতে নিলাম, উনি টেনে ধরলেন আমাকে। সামনে এনে গলা চেপে ধরলেন। রাগী কণ্ঠে বললেন, তোর আর
তীব্রর খুব বড় মাসুল দিতে হবে। আমি হারবো না ওই তীব্রর কাছে, কখনোই না। তোকে আমি না পেলে তীব্রকেও পেতে দিব না। তীব্রর চোখের সামনে তোকে তিলে তিলে মারবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। আজ থেকে ভার্সিটিতে যাব। এই কদিন বিয়ের ঝামেলার জন্য ভার্সিটি যাওয়া হয়নি। সেদিন ফুপির বাড়ি থেকে আসার সময় তীব্র আমার সব বই নিয়ে এসছে। যদিও আমরা শুধু এখানে একদিনই ছিলাম, কিন্তু যতক্ষণ ছিলাম একটা আতঙ্কে ছিলাম। ফারদিন ভাই কেমন ক্রোধ নিয়ে তাকালেন। তীব্রও কম না, ফারদিন ভাইকে দেখিয়ে দেখিয়ে আমার কাছে ঘেঁষে থাকে। এমনি সময় দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব থাকলেও ফারদিন ভাইকে দেখলেই তীব্র কাজ ঘেঁষে থাকতো। মিষ্টি সুরে ফারদিন ভাইকে খোঁচা মারা তো আছেই। আমি ভেবে পাই না দুজনের মধ্যে আসলে শত্রুতা ঠিক কোথায়। দুজনের মাঝে পড়ে আমি চ্যাপ্টা হয়ে গেছি। আমার ভাবনার মাঝে তীব্র ঘড়ি পড়তে পড়তে বলল,